সবাইকে মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। ঈদ পরবর্তী ক্লাসে তোমরা অংশগ্রহণ করছো, এই জন্য তোমাদের ধন্যবাদ। তোমাদের বলা হয়েছিল যে যারা ক্লাসে উপস্থিত থাকবে, অংশগ্রহণ করবে, তারা অবশ্যই কমেন্টসে যেয়ে তোমার নাম, রোল নাম্বার লিখে তারপর পাঠাবে। কিন্তু অনেকেরই দেখা যাচ্ছে যে গোটা কয়েকজন ছাড়া বাকি অনেকেই এই বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে না। তাহলে কিন্তু আমরা এই বিষয়ে স্পষ্টভাবে বুঝতে পারছি যে যেহেতু তোমার নাম নেই বা রোল নাম্বার এখানে লেখা নেই, তাহলে তুমি ক্লাসে অংশগ্রহণ করছো না। অতএব এই বিষয়ে তোমরা অবশ্যই সতর্ক থাকবে। আজকে আমরা যে অধ্যায়ে আলোচনা করব সেটি হচ্ছে সপ্তম অধ্যায়, রাষ্ট্রীয় ব্যবসায়। রাষ্ট্রীয় ব্যবসায় সপ্তম অধ্যায়। আমরা এখানে রাষ্ট্রীয় ব্যবসায়ের সংজ্ঞা শিখব এবং রাষ্ট্রীয় ব্যবসায়ের যে বৈশিষ্ট্য সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে রাষ্ট্রীয় ব্যবসায় কাকে বলে? সর্বপ্রথম চলে আসি, রাষ্ট্রীয় ব্যবসায় কাকে বলে। রাষ্ট্রীয় ব্যবসায় মানে কি? রাষ্ট্র দ্বারা গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে বলা হয় রাষ্ট্রীয় ব্যবসায়। অর্থাৎ সরকার যে রাষ্ট্র পরিচালনা করে থাকে, সেই সরকার বা রাষ্ট্র কর্তৃক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে বলা হয় রাষ্ট্রীয় ব্যবসায়। তাহলে এখানে আরেকটি কথা থেকে যায় যে বেসরকারিভাবে প্রতিষ্ঠিত এবং পরবর্তীতে জাতীয়করণের মাধ্যমে যে প্রতিষ্ঠান তার ব্যবসা বাণিজ্য পরিচালনা করে থাকে তাকেও বলা হয় কি? রাষ্ট্রীয় ব্যবসায়। মানে প্রথম দিকে এটা ছিল বেসরকারি প্রতিষ্ঠান, পরবর্তীতে সরকার এটা জাতীয়করণ করে নিয়েছে। তাহলে সেটাকে আমরা বলবো কি? রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠান। তাহলে একেবারে সিম্পলি আমরা বুঝতে পারি এই রাষ্ট্রীয় ব্যবসায় হচ্ছে রাষ্ট্র এটি গঠন করবে এবং রাষ্ট্র পরিচালনা করবে এবং নিয়ন্ত্রণ করবে, সেই ধরনের ব্যবসায়কে বলা হয় রাষ্ট্রীয় ব্যবসায়। অথবা বেসরকারিভাবে গঠিত এবং পরবর্তীতে জাতীয়করণের মাধ্যমে যে ব্যবসায় পরিচালিত হয় এবং নিয়ন্ত্রিত হয় সেই ব্যবসায়কে বলা হয় রাষ্ট্রীয় ব্যবসায়। অথবা যে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সরকার বা রাষ্ট্র তাকে বলা হয়, যে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সরকার বা রাষ্ট্র তাকে বলা হয় রাষ্ট্রীয় ব্যবসায়। একেবারে আরও সহজ। তাহলে এবার আমরা চলে আসি রাষ্ট্রীয় ব্যবসায়ের বৈশিষ্ট্য। এখানে আমরা 8টি বৈশিষ্ট্য লিখেছি। 8টি বৈশিষ্ট্য আগে আমরা জানি, তারপর আমরা আলোচনায় আসবো। 1 নম্বর হচ্ছে গঠন প্রণালী, 2 নম্বর হচ্ছে কি? মালিকানা, 3 নম্বর হচ্ছে মূলধন, 4 হচ্ছে কি? উদ্দেশ্য, 5 হচ্ছে আইনগত মর্যাদা, 6 জনকল্যাণ সাধন, 7 হচ্ছে স্বায়ত্তশাসন, 8 হচ্ছে গণকৈফিয়ত। তাহলে এই যে 8টি পড়লাম, এই 8টা আমরা ভালো মতো দেখব, তারপর ভালো মতো পড়ব। এখন বলতে পারো স্যার আমার বইয়ের মধ্যে তো 8টি নেই, 7টি আছে, বা আমার বৈশিষ্ট্য এখানে একটু কম বেশি। হ্যাঁ, হতে পারে, কারণ এখানে বৈশিষ্ট্য আরও অনেকগুলো হতে পারে। আমাদের বই লেখক যেহেতু আলাদা, এক এক লেখক এক একভাবে বৈশিষ্ট্যগুলো আবিষ্কার করেছেন। অতএব সমস্যা নেই, আমরা যেই বই থেকেই পড়ি না কেন বৈশিষ্ট্য আমরা পড়লেই হবে। আমরা একটু দেখে নিই। আচ্ছা, তাহলে এবার আমরা যেহেতু দেখা শেষ, আমরা চেষ্টা করব যে পয়েন্টগুলো আমরা খাতায় মেমোরাইজ করে লেখার জন্য, যেভাবে হোক। এটা আমরা এই 8টি মুখস্থ করব, বা 7টি বা 5টি যাই থাকুক না কেন আমার বই, আমি এগুলো মুখস্থ করব। যা যা হয় অর্ধেক অর্ধেক, 8টি থাকলে 4টি করে, তারপর আবার 4টি, 6টি থাকলে 3টি করে। তাহলে এইভাবে আমরা মুখস্থ করে এটা শেষ করি। তাহলে বিষয়টা আমাদের মেমোরিতে থাকলে আমরা এটা কম বেশি আলোচনা শুনলে লিখতে পারবো। বা পরীক্ষায় যদি নৈবিত্তিক আসে যে নিম্নের কোনটি
রাষ্ট্রীয় ব্যবসায়ের বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য নয়, তাহলে আমাদের জানা থাকলে আমরা কিন্তু অতি সহজেই নৈবিত্তিক বা এমসিকিউ দিয়ে আমরা একটি নাম্বার পেয়ে যেতে পারি। তাহলে আলোচনায় আসি। এক নম্বর হচ্ছে গঠন প্রণালী। তাহলে সমবায় সমিতি হচ্ছে এর পূর্ববর্তী চ্যাপ্টারে আমাদের সমবায় সমিতিতে আমরা পড়েছিলাম সময়ের ব্যক্তিবর্গ তাদের আর্থিক এবং সামাজিক কল্যাণের জন্য যে সংগঠন গড়ে তোলে তাকে বলা হয় সমবায় সমিতি। কারণ সমবায় সমিতি কিন্তু একটি কি বেসরকারি প্রতিষ্ঠান। তাহলে এখন সরকারি প্রতিষ্ঠান বলতে বোঝাচ্ছে কি, বা রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠান বলতে বোঝাচ্ছে কি, সম্পূর্ণ বিপরীত। এটা হচ্ছে সরকারিভাবে গঠিত হবে, সরকারিভাবে পরিচালিত হবে এবং সরকারিভাবে নিয়ন্ত্রিত হবে। এবং আরেকটি সংজ্ঞায় বলা যায় যে বেসরকারিভাবে গঠিত এবং পরবর্তীতে এটাকে সরকারিকরণের মাধ্যমে যে ব্যবসায় পরিচালিত হয়, গঠিত হয়, নিয়ন্ত্রিত হয় তাকে বলা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায় বা সরকারি ব্যবসায়। তাহলে এর মাধ্যমে কিন্তু আমরা গঠন প্রণালীটা জেনে নিলাম যে এটা গঠিত হয় কিভাবে। সরকারি যে অধ্যাদেশ রয়েছে, সরকারি যে আইন রয়েছে, বিশেষ আইন, সে আইনের উপর ভিত্তি করে এটা গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়। আইন বহির্ভূত নয়। এটা একদিনে যেমন তৈরি করা যায় না, আবার একদিনে এটা নিঃশেষ বা ধ্বংস করিয়ে ফেলা যায় না। এটা গঠন করাও কঠিন, আবার নিঃশেষ, পরিসমাপ্তি বা বিলুপ্তি সাধন করাও কঠিন। এজন্য রাষ্ট্রীয় ব্যবসায় গঠন প্রণালী অনেক বেশি শক্তিশালী হয়। তারপর হচ্ছে মালিকানা। এই রাষ্ট্রীয় ব্যবসায়ের মালিকানা কোনো ব্যক্তি নয়, কোনো ব্যক্তি এককভাবে এটা দাবি করতে পারবে না, বা উচ্চপদস্থ বা ক্ষমতাবান যে যতই হোক না কেন কেউ এই রাষ্ট্রীয় ব্যবসায় এককভাবে এটা নিয়ন্ত্রণ করতে পারবে না, কারণ এটা হচ্ছে একটি রাষ্ট্রীয় সম্পদ। এই রাষ্ট্রীয় ব্যবসায় রাষ্ট্রের যে নীতি নির্ধারক রয়েছেন তারা এটি পরিচালনা করে থাকেন, নিয়ন্ত্রণ করে থাকেন, এবং এটা যে দায়ভার আছে সেই দায়ভারও তারা নিয়ে থাকেন। এজন্য এটার মালিকানা হচ্ছে সম্পূর্ণ ব্যক্তিগত যে ব্যবসা প্রতিষ্ঠান তার থেকে সম্পূর্ণ পৃথক। এটা সমস্ত রাষ্ট্রের যত নাগরিক রয়েছে সবাই আমরা এই রাষ্ট্রীয় ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক, কারণ রাষ্ট্র এই ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে যে সার্ভিস দিয়ে থাকে এই সার্ভিসটা বা সেবাটা সবাই পায়, এবং এই সেবা দিতে যে যদি আয় হয় সেই আয়ের ভাগিদারও কিন্তু রাষ্ট্রের সকল জনগণ। অতএব এটার মালিক রাষ্ট্র, এবং যেহেতু রাষ্ট্র সকল জনগণের, অতএব সকল জনগণই এটা থেকে ভোগ করতে পারবে। তারপর হচ্ছে কি মূলধন। এই রাষ্ট্রীয় ব্যবসায়ের মূলধন, রাষ্ট্রীয় ব্যবসায়ের মূলধন কোথা থেকে আসে? রাষ্ট্রীয় ব্যবসায়ের মূলধন সরকার যোগান দেয়। সরকার কিভাবে যোগান দেয়? সরকার বিভিন্ন রাজস্ব আয় থেকে যে আয় আসে সেই আয়ের মাধ্যমে এটা মূলধন যোগান দিতে পারে, অথবা কোনো বেসরকারি বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকেও, সরকারি প্রতিষ্ঠান থেকেও সে এটা ঋণ হিসেবে নিতে পারে, অথবা সে কী করতে পারে দেশি বা বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান বা দাতা সংস্থার কাছ থেকেও সে অর্থ নিতে পারে, বা তার যে আয়ের উৎস রয়েছে বিভিন্ন, সেই বিভিন্ন আয়ের উৎস থেকে সে কী করতে পারে এই মূলধনের যোগান দিতে পারে। তাহলে মূলধনের যোগান দেওয়া সম্পূর্ণ হচ্ছে রাষ্ট্রের কাজ। রাষ্ট্র তার এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পরিচালনার জন্য বিভিন্ন উৎস থেকে, সরকারি, বেসরকারি, দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বা বিভিন্ন মাধ্যম থেকে সে অর্থের যোগান দিয়ে এই মূলধনের ব্যবস্থা করে থাকে। তারপর হচ্ছে উদ্দেশ্য। রাষ্ট্রীয় ব্যবসায় যেহেতু রাষ্ট্রের মালিক, রাষ্ট্রই এর মালিক, তাহলে রাষ্ট্রের কাজ কি? রাষ্ট্রের কাজ হচ্ছে জনগণের কল্যাণ সাধন করা। জনগণের কল্যাণ সাধন করতে যেয়ে যদি মুনাফা আসে তাহলে সেই মুনাফার অংশ তারা নিয়ে থাকে, এবং পরবর্তীতে রাষ্ট্রের বিভিন্ন কাজে সেই মুনাফার অংশ ব্যয় করা হয়। তাহলে কোনো ব্যক্তি কিন্তু এটা অধিকার ভোগ করতে পারে না। এই জন্য বলা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে, রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য হচ্ছে, মূল উদ্দেশ্য হচ্ছে কি সেবা প্রদান করা, জনকল্যাণ করা, এবং এই জনকল্যাণ এবং সেবা করতে যে যদি আর্থিকভাবে লাভবান হয় সে লাভের অংশ সেই প্রতিষ্ঠান রেখে দিবে, পরবর্তীতে কি করবে মূলধন বাড়াবে অথবা জনগণের কল্যাণে সেটা ব্যয় করবে। তাহলে আমরা কয়টা পেলাম? 4টি বৈশিষ্ট্য পেলাম। 1 নম্বর বৈশিষ্ট্য গঠন প্রণালী।
কি এটা গঠন প্রণালী। 2 নাম্বার কি মালিকানা, 2 নাম্বার হচ্ছে মালিকানা। 3 নাম্বার হচ্ছে কি মূলধন, 3 নাম্বার মূলধন। 4 নাম্বার কি উদ্দেশ্য, 4 নাম্বার হচ্ছে উদ্দেশ্য। এর পরবর্তীতে ডান দিকে আমরা আরো 4টি বৈশিষ্ট্য লিখেছি, এই বৈশিষ্ট্যগুলো আমরা আরো একবার দেখে নিই। আইনগত মর্যাদা, জনকল্যাণ সাধন, স্বায়ত্তশাসন, গণকৈফিয়ত। আমরা দেখে নিই, ভালো মতো দেখে নিই। তাহলে আমাদের এই 4টি দেখা হয়েছে, এবার এই 4টি নিয়ে আমরা আলোচনা করি। 5 হচ্ছে কি আইনগত মর্যাদা। তাহলে যেহেতু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাষ্ট্র এটা গঠন, পরিচালনা, নিয়ন্ত্রণ এবং অর্থের যোগান, মালিকানা সবকিছুই রাষ্ট্রের কাছে, তাহলে এই আইনগত মর্যাদাটা কেমন হবে? অবশ্যই এটার আইনগত মর্যাদা ব্যক্তি পর্যায়ের যে ব্যবসা প্রতিষ্ঠান তার থেকে অনেক বেশি হবে এবং তার থেকে অনেক বেশি শক্তিশালী হবে, তার গ্রহণযোগ্যতাও বেশি থাকবে। তাহলে পৃথক আইনগত মর্যাদা আছে। যেহেতু এটা আইনগত মর্যাদার কথা বলা হয়েছে, তাহলে এটা হচ্ছে কৃত্রিম ব্যক্তিসত্তার একটি অধিকার। তাহলে এই কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারীর ফলে এটা কিন্তু ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো আচরণ করতে পারে, ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো মর্যাদা পায়, ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো অধিকার ভোগ করতে পারে। এই জন্য এটাকে আমরা বলি কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী। তাহলে পৃথক আইনগত একটা মর্যাদা রয়েছে, যে এই রাষ্ট্রের প্রতিষ্ঠান হিসেবে, এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে, যেমন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উদাহরণ কিন্তু আমরা এখনো দেখি। তাহলে একটু উদাহরণের কথায় আসি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কোনগুলো হতে পারে, যেমন সরকার পরিচালনা করে, একটু দেখি তো, বিআরটিসি। এই যে আমরা লাল বাসগুলোতে চড়ি 2 তালা, বিশেষ করে ঢাকা শহরগুলোতে, এগুলো হচ্ছে বিআরটিসি। এটা কিন্তু যারা নিয়ন্ত্রণ করে থাকে সেটা হচ্ছে একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। তারপর বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ ডাক বিভাগ। তাহলে এগুলো কি আমরা বলতে পারি, এগুলো হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এক কথায়। তাহলে সরকার কিন্তু জনকল্যাণের উদ্দেশ্যে এটা গঠন করছে এবং আইনগত পৃথক সত্তা থাকার কারণে এটা মর্যাদা কিন্তু অনেক বেশি। যে বাংলাদেশ রেলওয়ে, তারপর সার্ভিস যেমনই হোক না কেন, এটা কিন্তু মর্যাদাটা অনেক বেশি। বাংলাদেশ রেলওয়ে, বিআরটিসি, তারপর হচ্ছে কি জানি বললাম, বাংলাদেশ ডাক বিভাগ, এগুলো কিন্তু একদিনে গঠিত হয়নি। বাংলাদেশ রেলওয়ে অনেক পুরাতন, সেই ব্রিটিশ থেকে। বাংলাদেশ ডাক বিভাগ, সেটাও সেই ব্রিটিশ আমল থেকে। তাহলে এটা কিন্তু অনেক পুরাতন এগুলো। তাহলে এগুলো গঠিত হতেও সময় লাগে, সেটা আবার ধ্বংস হতেও অনেক সময় লাগে। তাহলে এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো, যে আইনগত মর্যাদা হচ্ছে কি পৃথক আইনগত একটা সত্তা আছে, যে সত্তার কারণে সে অন্যান্য প্রতিষ্ঠান থেকে অনেক বেশি মর্যাদাশীল, অনেক বেশি গ্রহণশীল, অনেক বেশি কি সবার কাছ থেকে আলাদা থাকতে থেকেও কি অনেক বেশি শক্তিশালী। 6 নম্বর হচ্ছে জনকল্যাণ সাধন। জনকল্যাণ বলতে বোঝাচ্ছে কি জনগণের সুবিধার জন্য, জনগণের মঙ্গলের জন্য কাজ করা। যে জনগণ রাষ্ট্রের মালিক, যে জনগণ এই রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। যেহেতু গণতান্ত্রিক দেশ, সেই গণতান্ত্রিক দেশে আমরা সকলের মতামতের ভিত্তিতে সরকার গঠন করে থাকি, তেমনিভাবে সেই সরকার দেশ পরিচালনা করে থাকে। সেই সরকার যেহেতু রাষ্ট্রের প্রধান হিসেবে বিভিন্ন দায়িত্ব পালন করে থাকে, তাহলে সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানও তার দ্বারা পরিচালিত হয়। আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেহেতু তার দ্বারা পরিচালিত হয়,
এবং রাষ্ট্র যেহেতু তাকে নিয়ন্ত্রণ এখানে নির্বাচনের মাধ্যমে নিযুক্ত করেছে, তাহলে পরোক্ষভাবে কিন্তু রাষ্ট্রের জনগণ এটির মালিক। এই মালিক থাকার কারণে তারা কিন্তু সেই প্রতিষ্ঠান থেকে সেবা নিবে, প্রতিষ্ঠানের বিভিন্ন কল্যাণ তারা গ্রহণ করবে, যেটাকে বলা হচ্ছে জনকল্যাণ সাধন। মানে নামমাত্র মূল্যে বা বিনামূল্যে জনগণ এখান থেকে সেবা নিবে, তাহলে এটাকে বলা হচ্ছে জনকল্যাণ সাধন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেমন বিভিন্ন হাসপাতাল, সরকারি হাসপাতাল যেমন শিশু হসপিটাল, তারপর হচ্ছে পঙ্গু হসপিটাল বা হাসপাতাল যাই বলি না কেন আমরা, তাহলে এগুলো কিন্তু সরকারি প্রতিষ্ঠান। সরকারি প্রতিষ্ঠান থাকার কারণে তাদের মূল উদ্দেশ্য কিন্তু জনকল্যাণ সাধন করা, জনগণের কল্যাণ সাধন করা। কম মূল্যে বা সাশ্রয়ী মূল্যে বা বিনামূল্যে, কোথাও কোথাও বিনামূল্যেও তারা এই সেবাগুলো পেয়ে থাকে। তাহলে এটাকে বলবো আমরা কি, জনকল্যাণ সাধন। যে প্রতিষ্ঠান জনগণের কল্যাণের উদ্দেশ্যে গঠিত পরিচালিত হয় সেই প্রতিষ্ঠানকে বলা হয় জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এই ধরনের প্রতিষ্ঠানের আওতাধীন, কারণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্যই হচ্ছে জনগণের কল্যাণ সাধন করা এবং মুনাফা অর্জন তাদের মুখ্য উদ্দেশ্য নয়। 7 নম্বর হচ্ছে কি, স্বায়ত্ত শাসন। 7 নম্বর কি, স্বায়ত্ত শাসন। এটি কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী। কৃত্রিম মানে কি, ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো, কিছুক্ষণ আগেও বলেছিলাম আইনগত মর্যাদার। এখানে কৃত্রিম মানে, কৃত্রিম বলতে কি বোঝায়, প্রাকৃতিক বলতে বোঝায়। কৃত্রিম বলতে বোঝায় মনুষ্য সৃষ্টি, আর প্রাকৃতিক বলতে বোঝাচ্ছে সৃষ্টিকর্তার সৃষ্টি। তাহলে মনুষ্য সৃষ্টি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে এটা আলাদা মর্যাদার অধিকারী এবং এই প্রতিষ্ঠান অন্যান্য প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণই ব্যতিক্রম। কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী, এটা ব্যক্তি যেমন একটি মর্যাদা ভোগ করতে পারে তেমনিভাবে সেও একটি মর্যাদা ভোগ করতে পারে। এই জন্য বলা হচ্ছে স্বায়ত্ত শাসন। যেহেতু সরকার এটা পরিচালনা করছে, অর্থায়ন করছে, মূলধন দিচ্ছে, অতএব এটার গ্রহণযোগ্যতা বা এটার একটি সিল বা এটার একটি বার্তা অনেক বেশি শক্তিশালী হয়। 8 নাম্বার সর্বশেষ দেখছি গণকৈফিয়ত। গণ মানে কি, সকলের, জনগণের জবাবদিহিতা। জনগণ জবাব চাচ্ছে কেন এই প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাচ্ছে, প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা কী, বা প্রতিষ্ঠানের লাভ লোকসান কী, প্রতিষ্ঠানের যে কার্যক্রম চলছে সেই সম্পর্কে আমরা জানতে চাই। তাহলে এটা কি, প্রতিষ্ঠানের যে মালিক, পরোক্ষ মালিক জনগণ, সেই জনগণ এটার জবাবদিহি চাচ্ছে। আর সেই জবাবদিহিতা আদায়ের জন্য কারা কাজ করে, জনপ্রতিনিধি, যারা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন, আমাদের জাতীয় সংসদ সদস্য যাদেরকে আমরা এমপি বলেই থাকি, মেম্বার অফ পার্লামেন্ট। তাহলে পার্লামেন্টের যারা সদস্য তারা কি করে থাকে, জাতীয় সংসদে যে জনগণের কথাগুলো জাতীয় সংসদে উপস্থাপন করে, উপস্থাপনের মাধ্যমে তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জবাবদিহিতা চায় যে আমার এলাকার বা আমার যে নির্বাচন এলাকা, সেই এলাকার জনগণ জানতে চাচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের এই অবস্থা কী, কেন হচ্ছে, বা কী পরিমাণে আয় হচ্ছে, কী পরিমাণে ব্যয় হচ্ছে, তার বর্তমান আর্থিক মূলধন কত, এই বিষয়গুলো জানতে চাচ্ছে। এর ফলে কি হবে, সেই জবাবদিহিতার উত্তর দিতে বাধ্য। এই জন্য এটাকে বলা হচ্ছে গণকৈফিয়ত, যা জাতীয় সংসদে সরকারকে জবাবদিহি করতে হয়। জাতীয় সংসদে এটা উপস্থাপনের মাধ্যমে খোলাখুলিভাবে উপস্থাপন করতে হয় যে এটার বর্তমান অবস্থা কী, ভবিষ্যৎ পরিকল্পনা কী, মূলধনের পরিমাণ কী, ঋণের পরিমাণ কী, বা আয় ব্যয়ের পরিমাণ কী, বা কী ধরনের পরিকল্পনা রয়েছে, এই বিষয় সম্পর্কে বিশদ আলোচনা বা পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব জাতীয় সংসদে উপস্থাপন করতে হয়। অতএব এটাকে বলা হচ্ছে গণকৈফিয়ত, জনগণের কাছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের আয় ব্যয় সম্পর্কেও উপস্থাপন করতে হয়। তাহলে শিক্ষার্থীরা আমরা শিখলাম আজকে কি, রাষ্ট্রীয় ব্যবসায় এবং এর সাথে শিখলাম রাষ্ট্রীয় ব্যবসায়ের বৈশিষ্ট্য। তাহলে আমরা একটু বিশ্লেষণ করে দেখি তো কী শিখলাম। রাষ্ট্রীয় ব্যবসায়, যে ব্যবসায় প্রতিষ্ঠান রাষ্ট্র গঠন করে, পরিচালনা করে এবং নিয়ন্ত্রণ করে সেই প্রতিষ্ঠানকে বলা হয় রাষ্ট্রীয় ব্যবসায়। অথবা বেসরকারিভাবে গঠিত এবং পরবর্তীতে জাতীয়করণের মাধ্যমে যে প্রতিষ্ঠান গড়ে ওঠে তাকে বলা হয় কি, রাষ্ট্রীয় ব্যবসায়। এই রাষ্ট্রীয় ব্যবসায়ের বৈশিষ্ট্য এখানে লিখেছি 8টি আমরা।
এক নম্বর রাষ্ট্রীয় ব্যবসায়ের উদাহরণ যেমন ডাক বিভাগ হতে পারে, বাংলাদেশ রেলওয়ে হতে পারে, বিআরটিসি হতে পারে, এগুলো এগুলো হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান। তারপর হচ্ছে কি যেমন ওয়াসা ওয়াসা হতে পারে, তারপর হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, এই যে এগুলো হচ্ছে কি আমাদের রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠান। আচ্ছা, তার যে বৈশিষ্ট্যগুলো শুনি আবার দেখে নিই। এক নম্বর হচ্ছে কি গঠন প্রণালী, 2 হচ্ছে মালিকানা, 3 মূলধন, 4 হচ্ছে উদ্দেশ্য, 5 আইনগত মর্যাদা, 6 হচ্ছে জনকল্যাণ সাধন, 7 হচ্ছে স্বায়ত্তশাসন, 8 হচ্ছে গণকৈফিয়ত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা খুব সুন্দরভাবে শেষ করলাম। এইগুলো মনোযোগ সহকারে বাসায় তোমরা দেখবে, বই দেখবে, লেকচার শুনবে, বই দেখবে, লেকচার শুনবে, অথবা লেকচার শুনবে, বই পড়বে, এরপর খাতায় লিখবে, দেখবে তোমাদের পড়াগুলো বুঝতে সহজ হবে এবং পড়াগুলো মনে থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো, নিয়মিত অনলাইন ক্লাসগুলো করো এবং নিরাপদে থাকো। পরীক্ষা তোমাদের অনলাইন ক্লাসের পরীক্ষাগুলো নেওয়া হবে, তোমরা পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। বিদায়।